This is really bad. Heavy snow. It comes that quick. আটলান্টিক থেকে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঝড় গরুটির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো যুক্তরাজ্য। ইরান জুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন গণবিক্ষোভ দেশটির শাসক গোষ্ঠীকে গভীর বৈধতা সংকটে ফেলেছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন এখন ইরানের ৩১টি প্রদেশে বিস্তৃত। ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কে নেবে, হোয়াইট হাউস না কংগ্রেস? সেই প্রশ্নের মুখোমুখি এবার যুক্তরাষ্ট্র। নতুন বছরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি ফিনল্যান্ড। দীর্ঘ ৮ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব ধারণ করা এই দেশটি এখন উচ্চ বেকারত্বের সমস্যায় জর্জরিত। This is really bad. Heavy snow. It comes that quick. আটলান্টিক থেকে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঝড় গরুটির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো যুক্তরাজ্য। এই ঝড় ও ভারী তুষারপাতে দেশটি কার্যত অচল অবস্থা বিরাজ করছে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস ঝড়টিকে মাল্টি হ্যাজার্ড ওয়েদার বম বা বহুমুখী বিপজ্জনক তুষার বোমা হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে দেশটিতে জারি করা হয়েছে বিরল রেড ওয়ার্নিং সতর্কতা। সিল আইল্যান্ডসের সেন্ট মেরি বিমানবন্দরে বাতাসের গতিবেগ ঘন্টায় ৯৯ মাইল রেকর্ড করা হয়েছে, যা এই অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ। ঝড়ের তীব্রতায় শত বছরের পুরনো গাছ উপড়ে পড়েছে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী তুষারপাতের কারণে বার্মিংহাম বিমানবন্দরের রানওয়েতে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে শুক্রবার সকালে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। ন্যাশনাল গ্রিডের তথ্যানুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত অন্তত ৭০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে এই বিপর্যয় ঘটেছে। এদিকে তীব্র তুষারপাতের কারণে সড়কে বহু গাড়ি আটকা পড়েছে। আটকে পড়া এসব গাড়ি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ৩০ সেন্টিমিটার পুরু তুষারের নিচে আটকা পড়েছিলেন। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে ২০১০ সালের পর যুক্তরাজ্য এমন ভয়াবহ তুষারপাত ও বাতাসের সম্মিলিত তাণ্ডব দেখেনি। এই দুর্যোগে প্রাথমিকভাবে অন্তত ৭,০০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির সংখ্যা রয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরান জুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন গণবিক্ষোভ দেশটির শাসক গোষ্ঠীকে গভীর বৈধতা সংকটে ফেলেছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন এখন ইরানের ৩১টি প্রদেশে বিস্তৃত। লাগামহীন মূল্যস্ফীতি, জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ক্ষোভ সব মিলিয়ে এই গণ অসন্তোষ বিস্ফোরণের রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৪ থেকে ৪২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। পাশাপাশি অন্তত ৮ জন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে ২,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই মফস্বল শহর ও প্রাদেশিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে, যেখানে তরুণ সমাজ ও সাধারণ ব্যবসায়ীরা মুখ্য ভূমিকা রাখছেন। ২০২২ থেকে ২০২৩ সালের মাহসা আমিনি আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভের চরিত্র ভিন্ন। তখন নারীরা নেতৃত্ব থাকলেও এবার আন্দোলনের কেন্দ্রে রয়েছেন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। ডলারের বিপরীতে রিয়ালের মান নেমে এসেছে প্রায় ১৩ থেকে ১৪ লাখে, ফলে সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। বিক্ষোভকারীরা কেবল নিত্যপণ্যের দাম কমানোর দাবি নয়, বরং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতেও সোচ্চার। অনেক জায়গায় সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি বিদেশে প্রক্সি যুদ্ধে অর্থ ব্যয়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ পাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সীমিত করেছে এবং কড়া দমন নীতি নিয়েছে। বিশ্লেষকদের মতে দমন ও সীমিত ছাড়ের পুরনো কৌশল এখন কার্যকারিতা হারাচ্ছে। পরিবর্তনের চাপ বাড়লেও এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থার পতন নিশ্চিত নয়, তবে সংকট যারও গভীর হচ্ছে তা স্পষ্ট। শাহিদা রুবি, মাইটিভি। ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কে নেবে, হোয়াইট হাউস না কংগ্রেস? সেই প্রশ্নের মুখোমুখি এবার যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকাতে ৮ই ডিসেম্বর মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশের মুখে রয়েছে। প্রস্তাবটির সমর্থকদের দাবি, তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও এটি অল্প ব্যবধানে অনুমোদন পেতে পারে।
কারাকাসে নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েকদিন পরেই এ ভোটাভুটি হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে দেশটির নৌযান লক্ষ্য করে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব ঘটনার পর কংগ্রেসে যুদ্ধ ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়। এর আগেও একই ধরনের প্রস্তাব সিনেটে তোলা হলে রিপাবলিকানদের বিরোধিতায় তা আটকে যায়। তবে সর্বশেষ ভোটাভুটিতে ব্যবধান ছিল মাত্র 2 ভোট। সেই সময় ট্রাম্পের নিজ দলের 2 সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। এবারও একজন রিপাবলিকান সদস্য অবস্থান বদলাতে পারেন বলে জানিয়েছেন কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। বর্তমানে 100 সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা 53 এবং ডেমোক্র্যাটদের 47। ফলে প্রস্তাবটি পাশ হবে কিনা তা এখনও অনিশ্চিত। সিনেটে প্রস্তাবটি পাশ হলেও সেটি আইনে পরিণত করতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের অনুমোদন লাগবে। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভেটো বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। ভেটো বাতিল করতে উভয় কক্ষে 2/3 ভোট প্রয়োজন হবে। প্রস্তাবটির সমর্থকদের মতে ভেনেজুয়েলায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে জড়াতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক এবং মাদুরোর গ্রেপ্তার সাম্প্রতিক সামরিক পদক্ষেপেরই অংশ। তবে বিরোধীরা বলছেন এটি ছিল আইন প্রয়োগকারী সংস্থার অভিযান, সামরিক যুদ্ধ নয়। এ নিয়ে ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন তীব্র। নতুন বছরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি ফিনল্যান্ড। দীর্ঘ 8 বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব ধারণ করা এই দেশটি এখন উচ্চ বেকারত্বের সমস্যায় জর্জরিত। সাম্প্রতিক ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ফিনল্যান্ডে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 10.6%। অর্থাৎ 3 লাখের বেশি মানুষ বর্তমানে কর্মহীন। ইউরোস্ট্যাটের হিসেব অনুযায়ী ফিনল্যান্ডে মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে 3,18,700 মানুষ বর্তমানে কাজহীন। এই হার স্পেনের বেকারত্বের চেয়ে বেশি, যা ফিনল্যান্ডকে ইউরোপে সর্বোচ্চ বেকারত্বের দেশ হিসেবে অবস্থান দিয়েছে। ফিনল্যান্ডের ইতিহাসে বেকারত্ব নতুন বিষয় নয়। 90-এর দশকের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়েছিল। তখন বেকারত্বের হার 16% ছাড়িয়েছিল। পরে প্রযুক্তি খাত, বিশেষ করে নোকিয়ার নেতৃত্বে টেলিকম শিল্পের উন্নয়নের ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয় এবং বেকারত্ব কমে আসে 6%। তবে সাম্প্রতিক বছরগুলোতে চিত্রটি আবার বদলাতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ইউক্রেন যুদ্ধের প্রভাব, উচ্চ সুদের হার এবং ভোক্তা ব্যয়ের সংকোচন ফিনল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলেছে। পাশাপাশি দেশের শ্রমবাজার অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেকারত্ব আরও বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাবের আড়ালে এখন ফিনল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান। অর্থনীতি দ্রুত ঘুরে না দাঁড়ালে এই বেকারত্ব দেশটির সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।